ফার্স্ট মে 2025 থেকে পুরো দেশ জুড়ে 5টি নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে। যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যদি আপনারা ট্রেনে যাতায়াত করে থাকেন, অথবা যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটি নিয়মই জানাটা একান্ত প্রয়োজন। বিশেষ করে লাস্টের 3টি নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। মে থেকে প্রথম যেই নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনারা ব্যাংকের এটিএম ইউজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে প্রথম নিয়মটি আপনাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 মে 2025 থেকে এটিএম ট্রানজাকশন চার্জেস বাড়াতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি এটিএম থেকে টাকা তোলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আগের থেকে বেশি চার্জেস দিতে হবে। 1 মের পর থেকে আপনি যদি আপনাদের পুরানো লিমিট শেষ করে ফেলেন, তাহলে শেষ হয়ে যাওয়ার পরে প্রতিটি ট্রানজাকশনের জন্য আপনাকে আগে দিতে হতো 17 টাকা, এবার দিতে হবে হচ্ছে 19 টাকা। 17 টাকা 19 টাকা, একটা হচ্ছে 21 টাকাটা 23 টাকা হয়েছে। কি ব্যাপার আপনাদের ভালো করে বলে দিই। যদি আপনাদের সেম ব্যাংকের এটিএম থেকে আপনি টাকা তোলেন, ধরুন আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম থেকেই টাকা তুলতে গেলেন, তাহলে সেটা গেল হোম ব্রাঞ্চের এটিএম। তাহলে সেক্ষেত্রে 5টা ট্রানজাকশন ফ্রিতে পাওয়া যায় প্রতি মাসে। তো 5টার পার হলে পরে আগে দিতে হতো 17 টাকা চার্জ, এবার 17 টাকার পরিবর্তে 19 টাকা পার ট্রানজাকশন চার্জ নেবে। এবং যদি আপনি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে চান, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম রয়েছে কার্ড, এবং আপনি গেলেন ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে টাকা তুলতে, তো সেক্ষেত্রে অন্য ব্যাংকের এটিএমে গেলেন, তো সেক্ষেত্রে আগে লাগতো 21 টাকা চার্জ, তার পরিবর্তে 2 টাকা বাড়ছে, অর্থাৎ 21 টাকার জায়গায় এবার আপনাকে 23 টাকা চার্জেস দিতে হবে। এবং ব্যালেন্স চেক করার জন্য যদি আপনি লিমিট পার করে ফেলেন, অর্থাৎ ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য 5টা, নন ফিনান্সিয়াল ট্রানজাকশনের জন্য 5টা যখনই আপনার পার হয়ে যাবে, তখন 6 টাকা আগে লাগতো চার্জ, 6 টাকার পরিবর্তে এবার 7 টাকা আপনাকে চার্জেস দিতে হবে। আপনি রেলে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনেই যাতায়াত করুন অথবা মেল ট্রেনে, সেক্ষেত্রেও 1 মে 2025 থেকে নতুন নিয়ম জারি হতে চলেছে। তো বলা হয়েছে যে 1 মে থেকে ট্রেন বুকিংয়ের প্রক্রিয়াতেও বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলওয়ে এবার টিকিট বুকিং এবং কিরায়ে और रिफंड प्रक्रिया पर पड़ने की संभावना है। তো কি বলা হয়েছে, তো ওয়েটিং টিকিট স্লিপার হোক কিংবা এসি কোচ হোক, এই সমস্ত ক্ষেত্রে ওয়েটিং টিকিটের আর কোনো মান্যতা থাকলো না। এতদিন পর্যন্ত কি হতো, আপনি যদি ওয়েটিং টিকিট কাটতেন, তো অনলাইনে তো ওয়েটিং টিকিট হয় না, ওয়েটিংয়ে গেলে পরে পুরো টাকা রিফান্ড হয়ে যায়। কিন্তু যদি আপনি কাউন্টার থেকে টিকিট কাটতেন, তাহলে সেক্ষেত্রে ওয়েটিং থাকলে পরেও আপনি সেই কোচে যেতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যদি আপনাদের ওয়েটিং টিকিট থাকে, সেক্ষেত্রেও আপনারা আর সেই কোচে কেন সেই ট্রেনে যেতে পারবেন না। তো বলা হয়েছে কেবলমাত্র জেনারেল কোচ में ही ওয়েটিং টিকিট पर यात्रा की जा सकती है। অর্থাৎ সেক্ষেত্রে আপনি স্লিপার ক্লাসের আপনি টিকিট কাটবেন অথবা এসির টিকিট কাটবেন, কাটার পরে ওটা কনফার্ম হলো না, আপনি তো আর নর্মালি তো আর আপনি জেনারেলে যাবেন না, এটা তো পসিবল না। তো সেক্ষেত্রে ধরতে গেলে যদি আপনাদের টিকিট কনফার্ম না হয়, সেক্ষেত্রে আপনি সেই ট্রেনেই আর যেতে পারবেন না। দ্বিতীয় যে নিয়মটি সেটা হচ্ছে এবার থেকে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড, যেটা আগে ছিল হচ্ছে 120 দিনের, সেখান থেকে কমিয়ে এবার 60 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে আপনি ম্যাক্সিমাম 60 দিন আগে আপনি ট্রেনের টিকিট করতে পারবেন। আগে যেটা ছিল 120 দিন অর্থাৎ 4 মাস ছিল, সেখান থেকে কমিয়ে 2 মাস করা হয়েছে। এবং রেলওয়ে চার্জ, রেলওয়ে 3 প্রমুখ চার্জ भी बढ़ा सकती है, কিন্তু কি চার্জ বাড়াবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বা জানকারি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সেটা তো প্রত্যেকের বাড়িতেই বর্তমানে রয়েছে,
সে আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন, সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দামও কিন্তু বাড়তে পারে বা কমতেও পারে। আর বন্ধুরা, আমরা সবাই জানি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এইবার অর্থাৎ 1 মে 2025-এ গ্যাস সিলিন্ডারের দাম কমতেও পারে অথবা বাড়তেও পারে। তো সেক্ষেত্রে কত টাকা বাড়লো অথবা কত টাকা কমলো সেটা আমরা যখনই 1 তারিখেই 1 মেতেই আমরা ভিডিও করে আপনাদেরকে সকালবেলাতেই জানিয়ে দেবো। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড। আর বন্ধুরা, যদি আপনাদের কোনো ব্যাংকে এফডি করা থাকে অথবা যদি আপনাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এফডি এবং সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের নিয়মেও বড়সড় পরিবর্তন হচ্ছে। আর বন্ধুরা, আমরা সবাই জানি যে কিছুদিন আগে যেই মনিটারি পলিসি মিটিং হয়েছিল, সেই মনিটারি পলিসি মিটিংয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে, তাদের রেপো রেট কমিয়ে দিয়েছে। রেপো রেট অর্থ হচ্ছে যেই রেটে বিভিন্ন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে লোন নেয়, সেই রেটটাকেই বলা হয় রেপো রেট। তো সেক্ষেত্রে সেই রেট কমিয়ে দেওয়ার অর্থ হচ্ছে ব্যাংকগুলো এখন তাদের যে কাস্টমার রয়েছে তাদের থেকে কম ইন্টারেস্ট চার্জ করবে। অর্থাৎ বিভিন্ন হোম লোন হোক অথবা কার লোন হোক অথবা পার্সোনাল লোন হোক, প্রত্যেকটি লোনের ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে। কিছু কিছু ব্যাংক অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং যে ব্যাংকগুলো এখনও পর্যন্ত ঘোষণা করেনি আগামী কিছুদিনের মধ্যেই করে দেবে। কিন্তু এর সাথে সাথে বিভিন্ন ব্যাংক যে এফডিতে যেই হাই ইন্টারেস্ট রেট দিচ্ছিল, সেই ইন্টারেস্ট রেটও কমিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সে এসবিআই হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংকেই, তো সেক্ষেত্রে তাদের যে এফডি রয়েছে, এফডি এবং সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো এক্সিস্টিং এফডি থাকে স্পেশাল স্কিমের 400 দিন বা 200 দিন কিংবা 5 বছর কিংবা 10 বছর, সেগুলো রেটে কোনো হেরফের হবে না। যেগুলো আপনি করেছিলেন সেই রেটই আপনি পাবেন, সেগুলোতে কোনো সমস্যা নেই। যেহেতু সমস্যা হবে যদি আপনি নতুন করে করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এবার থেকে কম ইন্টারেস্ট পাবেন। তো এরপরে কি পরিবর্তন হচ্ছে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো এবং আপনি লাইক শেয়ার করেছেন নাকি কমেন্ট বক্সে একবার জানিয়ে দেবেন যে আমি লাইক শেয়ার করে দিয়েছি। এটা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল। তো এরপরে যে পরিবর্তনটি সেটা হচ্ছে, যদি আপনাদের গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি যদি পশ্চিমবঙ্গে আপনি বসবাস করেন, তো 3টি গ্রামীণ ব্যাংক রয়েছে। একটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। তো 3টি ব্যাংক আগে আলাদা আলাদা ছিল। অর্থাৎ আপনাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে পরে আপনাদের আলাদা চেক বই, আলাদা এটিএম কার্ড ছিল, বা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে থাকলে পরে আলাদা, বা ক্ষেত্রীয় ব্যাংকে থাকলে আলাদা। কিন্তু এবার কি করা হয়েছে, প্রত্যেকটি ব্যাংকগুলোকে মার্জ করা হয়েছে এবং একটি স্পন্সর ব্যাংকের আন্ডারে রাখা হয়েছে। আগে 3টি স্পন্সর ব্যাংক ছিল। ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ছিল সেন্ট্রাল ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ছিল হচ্ছে ইউকো ব্যাংক। এবার 3টেকে মার্জ করে এদের যে স্পন্সর ব্যাংক করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। অর্থাৎ আপনার যে কোনো গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি সবাই এখন থেকে পশ্চিমবঙ্গ, যেটার নাম হয়েছে এখন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এরকম কিছু একটা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে গ্রামীণ ব্যাংক রয়েছে, সবাই এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই আপনারা এটিএম কার্ড পাবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই আপনারা পাসবই পাবেন। অর্থাৎ সবগুলো ব্যাংক এবার মার্জ করা হয়েছে এবং একটি ব্যাংক হয়ে গেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সমস্ত স্টেটেই সেম কাজ করা হয়েছে। এবং এরপরে যে কথাটি সেটা হচ্ছে, এর ফলে আপনাদের যে জমানো টাকা, সেখানে কি কোনো সমস্যা হবে?
তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত ব্যাংক মার্জ হওয়াতে আপনাদের জমানো টাকাতে কোনো সমস্যা হবে না, কিন্তু একটা সমস্যা হবে যে কিছুদিন, যতদিন না পর্যন্ত এই সফটওয়্যার মাইগ্রেশনের কাজ চলবে, আপনাদের নর্মাল ব্যাংকিং করতে কিছুটা সমস্যা হতে পারে। যেমন ধরুন আপনি ব্যাংকে গেলেন, লিঙ্ক থাকবে না, বা আপনার পুরনো এটিএম কার্ড কিছুদিন কাজ করবে না, বা নতুন করে আবার আপনাকে চেক বই নিতে হবে। এই সমস্ত কিছু ছোট্ট সমস্যা থাকবে। এরপরে এছাড়া কিন্তু খুব একটা বেশি সমস্যা থাকবে না। আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, অর্থাৎ আপনাদের জমানো টাকাতে কিচ্ছু হবে না। শুধুমাত্র নতুন করে আপনাদেরকে পাসবই নিতে হবে, নতুন করে আপনাদেরকে চেক বই নিতে হবে, ব্যাস এই দুটোই তো, আর তো কিছুর দরকার নেই। আর নতুন করে আপনাকে এটিএম কার্ড নিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।